সংখ্যা নির্ণয়, খুব ফাস্ট দেখবেন। তুল্য সংখ্যা নির্ণয়। আমার আজকে খুব মন টন খারাপ। একাডেমিকের এক মাইয়া আমাকে বলতেছে পড়া যাচ্ছে না। হ্যাঁ, খুব মেজাজটা গরম হয়ে গেছে ওর। বেডি ক্লাস করে না, আবার আসে বলে যে ভাইয়া ক্লাস আগায় না। চলে কি রে, তোরা 4 জন ক্লাস করতে আসছিস কেন? চড় লাগানো উচিত একদম। তো তুল্য সংখ্যা নির্ণয় যেটা করব সেটা হচ্ছে যে তুমি জানো নরমালিটি আর এই মোলারিটির মধ্যে একটা সম্পর্ক। এইটার জন্য আমার তুল্য সংখ্যা নির্ণয় করতে হবে। আবারও বলি, তুল্য সংখ্যা নির্ণয় করতে 3 জন ক্লাস করলে লাথি মারে উড়াই দিব একদম সবগুলোকে। বেয়াদব কোথাকার, ননসেন্স কোথাকার, ছাগল কোথাকার সব। ঠিক আছে? তো তুল্য সংখ্যা নির্ণয় করবি, খুবই ভালো কথা। নরমালিটি ইকুয়াল টু মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা। এটা হচ্ছে আমার তুল্য সংখ্যা নির্ণয়, তুল্য সংখ্যার দরকার। এই যে তুল্য সংখ্যাটা, এই তুল্য সংখ্যাটা আমার দরকার হচ্ছে এই জায়গাটাতে। এই বিউপিতে কে কে পরীক্ষা দিছিলি? তুল্য সংখ্যা নির্ণয়টা আমার ঠিক এই জায়গায় দরকার। তুল্য সংখ্যাটা ঠিক আমার এই জায়গাটাতে দরকার। তার মানে নরমালিটি ইজ ইকুয়াল টু ই ইনটু মোলারিটি, দ্যাটস ইট। এটা হচ্ছে আমার তুল্য সংখ্যা নির্ণয়ের একটা মানে প্রয়োজনীয়তা। প্রয়োজনীয়তা, আবার বলি, তুল্য সংখ্যা নির্ণয়ের এটাই আমার হচ্ছে প্রয়োজনীয়তা। দ্যাট মিনস নরমালিটি তুমি যদি বের করতে চাও সেই ক্ষেত্রে তুমি মোলারিটি বের করতে পারবা। ঠিক আছে, চলে আসেন। দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, লঘুকরণ। লঘুকরণের যে সূত্রটা সেটা হচ্ছে, লঘুকরণ মানে আপনারা বুঝেন যে হচ্ছে পাতলা করা। লঘুকরণ মানে আপনারা বুঝবেন কি, পাতলা করা। ঠিক আছে, তাহলে দেখেন পাতলা করা। এই তোরা 2 জন ক্লাস করার জন্য আমি কি নাটক করার জন্য ক্লাস নিতে আসছি? হ্যাঁ, আমি কি নাটক করার জন্য ক্লাস নিতে আসছি? তোরা 2 জন ক্লাস করবি, তাহলে তোদের মানে মানে ভাবসাবটা এরকম যে ও বাবা আপনি নিজেই পারলে ক্লাস করেন, আমাদের ক্লাসের দরকার নেই। দেখেন, লঘুকরণ মানে পাতলা করা। এইটা একটা পাত্র আছে, এইটা আরেকটা পাত্র, সাপোজ, খুবই ভালো কথা। এখানে এটার আয়তন V1S1, এটা হচ্ছে V2S2। তাহলে এখানে এরকম থাকতে পারে যে লঘুকরণ পাতলা করা। আপনি এখান থেকে বলতে পারেন যে কোশ্চিন গুলো এরকম যে আরো কতটুকু কি অ্যাড করতে হবে। ঠিক আছে, আরো কতটুকু কি অ্যাড করতে হবে। দেখেন, তাহলে আমার এটা V1S1 ইজ ইকুয়াল টু V2S2। এই সূত্রটা দিয়ে আমরা কি করব, এই আপনার হচ্ছে লঘুকরণটা করব। কোশ্চিনে চলে আসে যে ভাইয়া কিভাবে লঘুকরণ করব। দেখেন, চলে আসেন যে দেখেন, যদি আমি এরকম বলি যে 500 ml 0.25 m সোডিয়াম হাইড্রোক্সাইড এর মোলারিটি দেখো, মোলারিটি 0.15 m করতে কত ml পানি যোগ করতে হবে? পানি যোগ করতে হবে। দেখো, আরো কত ml পানি লাগবে, আরো কত ml পানি যোগ করতে হবে, এই টাইপের যখন বলবে তখন আপনি দেখেন কিভাবে করবেন। এইটা দেখেন আমার, এইটা দেখেন, এইটা হচ্ছে V1 ধরবেন, এইটা S1 ধরবেন, এইটা S2 ধরবেন। তার মানে কি ধরবেন, V1S1 ইজ ইকুয়াল টু V2S2। দেন আপনি এখান থেকে V2 এর মানটা বের করেন। V2 এর মান বের হবে হচ্ছে 2500 ml। তাহলে দেখেন এখানে বলছে কত ml পানি যোগ করতে হবে। তাহলে দেখেন এখানে আরো পানি যোগ করতে হবে, লেখেন আরো পানি যোগ করতে হবে।
আরো পানি যোগ করতে হবে V2 মাইনাস অফ V1। তার মানে এখানে 2000 ml পানি যোগ করতে হবে। বুঝতে পারছেন? 2000 ml পানি যোগ করতে হবে। তার মানে এই যে পানি যোগ করতে হবে, খালি V2 এর মানটা বের করে আপনার কিন্তু অ্যান্সার এইটাও দেয়া থাকবে, এটাও দেয়া থাকবে। আপনি ভালো করে বুঝবেন, আপনার অ্যান্সারে দুইটাই দেয়া থাকবে। আপনি 2500 ml ও দেয়া থাকবে, আমার 2000 ml ও দেয়া থাকবে। আপনি কোনটা করবেন সেটা আপনার ব্যাপার। দাঁড়ান একটু ঝাড়ে আসি। আচ্ছা, পিছায় আছেন, খুবই ভালো কথা। আপনি যেগুলা যেগুলা পারেন, আপনি যেগুলা যেগুলা আমি আপনাকে শিখাইছি, দেখবেন যে একটু ওদেরকে প্রশ্ন করবেন। যদি পারে তাহলে আমি টানে পড়াবো, আর যদি না পারে তাহলে আমি এই গতিতেই পড়াবো। ঠিক আছে? কারণ একটু সময় লাগবে, কারণ আপনারাও নতুন, এই চ্যাপ্টারটাও নতুন। ঠিক আছে? হয়তো বা এর পরের চ্যাপ্টারটা দেখবেন যে আরো স্পিডে যাচ্ছে, কারণ এটা নতুন চ্যাপ্টার, অনেক কিছু পড়ানোর আছে। দ্যাটস ওয়াই এটা অনেক বড় চ্যাপ্টার। যাই দেখবেন, আপনি যেগুলো যেগুলো পারেন বন্ধুদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনারা এগুলো পড়ছেন কিনা, বা এই জিনিসগুলো পারেন কিনা। দ্যাটস ইট, এটাই, আর কিছু না। আচ্ছা, কথা বুঝতে পারছেন কিভাবে এই ক্ষেত্রে কিভাবে করতে হবে? এই ক্ষেত্রে আপনার এতটুকু পানি যোগ করলে ঘনমাত্রা কতটুকু হবে, এই জিনিসগুলো আসতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, অনেকগুলো অ্যাসিডের মিক্সচার, অনেকগুলো অ্যাসিডের মিক্সচার। দেখেন, হ্যাঁ এমিল। আচ্ছা আচ্ছা, এটা আমাকেও বললো, তাহলে এটা হয়তো বা কেউ একটা কিছু করছে। হুম। হ্যাঁ, একটু দাঁড়াও, আমি একটু দাঁড়াও, একটা কল ধরে আসতেছি।
আচ্ছা দেখেন দেখেন অনেকগুলো যদি অ্যাসিডের মিক্সচার হয়, আমি আবারও বলি, অনেকগুলো যদি অ্যাসিডের মিক্সচার হয় তখন আপনি কিভাবে কি করবেন? অনেকগুলো অ্যাসিড, মনে করেন HCl আছে, H2SO4 আছে, H3PO4 আছে, এরকম 3-4টা অ্যাসিডের মিক্সচার, ভালো করে বুঝবেন, এরকম 3-4টা অ্যাসিডের মিক্সচার আছে। এই 3-4টা অ্যাসিডের মিক্সচারে আপনি কি করবেন? যখন বলবেন যে এই 3-4টা অ্যাসিড আমি মিক্সচার করে টোটাল ঘনমাত্রাটা বের করতে চাইবো, তখন আপনি এরকম করবেন, V total S total is equal to E1 V1 S1। দেখেন এটা হচ্ছে আমার E1 V1 S1, E1 V1 S1। E1 হচ্ছে এর তুল্য সংখ্যা, এটা হচ্ছে আমার E2 তার প্লাস E2 V2 S2, এটাও হচ্ছে আমার E2 V2 S2। এখানেও চলে আসি E3 V3 S3, E3 V3 S3। ঠিক আছে, এই জিনিসগুলা হচ্ছে আপনি ভালো মতো বুঝবেন। দেখেন আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে খুবই ভালো মতো এবং এই জিনিসগুলা মনোযোগ দিয়ে বুঝতে হবে, কারণ না হলে এই জিনিসগুলো আপনি পারবেন না। আবারও বলি, এই জিনিসগুলো আপনি পারবেন না। এই জিনিসগুলো যদি আপনি না পারেন সেই ক্ষেত্রে আপনার দেখা যাবে যে এই মার্কগুলা আপনি মিস করবেন। দেখেন এখানে কয়েকটা অ্যাসিডের মিক্সচার আছে, যদি E1 V1 S1 তখন ইউজ করবেন, E1 E2 E3 তখন ইউজ করবেন যখন ভিন্ন E1 E2 E3, এইটা তখন ইউজ করব, ব্যবহার করব যখন যখন ভিন্ন অ্যাসিড থাকবে। কি বললাম? E1 E2 E3 তখনই ব্যবহার করব যখন আমার ভিন্ন প্রকার অ্যাসিড থাকবে, যেমন এটা ভিন্ন প্রকার অ্যাসিড। বাট যখন দেখবেন যে আপনার তিনটাই সেম দেয়া আছে, মনে করেন তিনটাই H2SO4 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 H2SO4, তিনটাই এটা দেয়া আছে, তিনটাই আমার এটা দেয়া আছে, তখন আপনি ভালো করে বুঝবেন, যখন আপনি দেখবেন তিনটাই আমার এটা দেয়া আছে H2SO4 H2SO4 H2SO4, এইটার দেখবেন দুইটা ঘনমাত্রা V1 S1, এইটার ঘনমাত্রা হচ্ছে V2 S2, এটার ঘনমাত্রা হচ্ছে V3 S3। ঠিক আছে, আপনি দেখেন V1 S1 এটা, V2 S2 এটা, V3 S3 এটা। তাহলে এখন দেখেন খুবই ভালো মতো, এই তিনটারই যখন ঘনমাত্রা আপনার দেয়া আছে, ঠিক আছে, তিনটারই যখন ঘনমাত্রা দেয়া আছে তখন দেখবেন যে এই মেসেজ গুলো এত বিরক্ত করে। দেখেন যখনই দেখবেন তিনটার ঘনমাত্রা দেয়া আছে কিন্তু আমার অ্যাসিড সেম, অ্যাসিড গুলা সেম, তখন আপনি E1 হোক বা E2 হোক বা E3 হোক এগুলা ব্যবহার করব না, ব্যবহার করব না। দ্যাটস ইট, শেষ। কারণ আমার সেম অ্যাসিড, আমার কথা বুঝতে পারছো? কারণ আমার কি সেম অ্যাসিড, সেম অ্যাসিডে থাকলে কোনোদিন আমি এটা ব্যবহার করব না। ক্লিয়ার কিনা? আমি কি বুঝাইতে পারছি আপনাকে? বুঝাইতে পারছি? বুঝাইতে পারলে বলেন। কোশ্চিন নাম্বারে চলে আসি, এই গেটটা লাগাই দাও না, কোশ্চিনে চলে আসি। চল্লিশ ml 0.5 m H2SO4। তারপরে এখন দেখেন 40 ml 0.5 m H2SO4, 35 ml 2 m H2SO4, 10 ml 0.0 না দেন 1 m, 1 m H2SO4। SO4 দ্রবণ মিশ্রিত করলে মিশ্র দ্রবণের মোলারিটি কত? দ্রবণের মোলারিটি কত? এতক্ষণ ধরে ঝগড়া করলাম বুঝছিস, তোদের এমিল ভাইকে একটা টিউশনি দিছিলাম,
তো রেমিল ভাইয়ের টিউশনি কি না কি বোঝাপড়া হয়েছে, মহিলা কিছু বোঝে না, এই জন্য মনে কর যে গার্ডিয়ানের সাথে কোনোদিন ভালো ব্যবহার করতে হয় না। দেখ H2SO4, এখানে H2SO4, এখানে H2SO4, এখানে H2SO4, ঠিক আছে? এখন বেচারির টাকা মাইরে দিছে, মানে পাগল ছাগল হইলে যা হয় আর এখন এগুলা মানে কি অবস্থা। দেখ ভি টোটাল এস টোটাল, তাহলে দেখ এখানে কি আমি E1V1S1 E1টা ইউজ করার দরকার আছে? 3 ধরনের অ্যাসিড দিতে, বাট E1টা ইউজ করার দরকার নেই, কারণ আমাদের সেম অ্যাসিড, তার মানে কত V1S1 প্লাস V2S2 প্লাস V3S3, তার মানে আমার এখানে টোটাল এস টোটালটা পেয়ে যাবা। এস টোটাল ইজ ইকুয়াল টু, আর এখানে টোটাল আমার ভি টোটালটা দেয়া নাই, ভি টোটালটা যেহেতু দেয়া নাই সেহেতু আমার এই ভি টোটাল ইকুয়াল টু লিখতে হবে ভি টোটাল ইজ ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3, এটা আমাকে বুঝতে হবে। ও ওইখানে দেখা যাচ্ছে না, ভি টোটাল ইজ ইকুয়াল টু লিখতে হবে V1 প্লাস V2 প্লাস V3, ঠিক আছে? দেখো এই জিনিসগুলো খুবই খারাপ, টিউশনি তোমরা করবা না কি করবা সেটা তো ভালো ব্যাপার, 40 ইন্টু 0.5 টাকা মাইরে দেয়া, এটা খুবই খারাপ না? মন মেজাজটাই ঘুম থেকে উঠেই মন মেজাজ খারাপ করে দিচ্ছে সবাই। চলে আসি 40 প্লাস 35 প্লাস 10, 20 প্লাস 70 প্লাস 10 মানে 100, 40, 50, 85, তাহলে দেখো কত আসে, 100 ডিভাইডেড বাই হচ্ছে, এইটা একটা মান আসবে, ঠিক আছে? এই টাইপের ম্যাথটা আসে যে দুইটা দ্রবণ মিশ্রণ করলে মিশ্রিত দ্রবণের মোলারিটি কত। কথা বুঝতে পারছো? আমার কথা কি বোঝা গেছে? এটা অ্যাসিড হোক ক্ষার হোক যে কোনো, যদি এখানে HCl থাকতো, যদি মনে করো HCl থাকতো, এখানে H2SO4 থাকতো, এখানে H3PO4 থাকতো, তাহলে এখানে E1 যোগ করতে হইতো, E1 এর মান এখানে 1 হইতো, এখানে 2 হইতো, এখানে 3 হইতো। আমি কি বুঝাইতে পারছি? ব্যাপারটা কি বুঝাইতে পারছি বলেন? আমি কি ব্যাপারটা বুঝাতে পেরেছি আপনাদের? আচ্ছা দেখেন, কোশ্চেনে চলে আসে একটা মজার কোশ্চেন যে 0.25 m HCl দ্রবণ ও 0.4 m HNO3 দ্রবণ কি অনুপাতে মিশালে ভালো করে বুঝবেন, কি অনুপাতে মিশালে ওই অ্যাসিড মিশ্রণের ঘনমাত্রা ঘনমাত্রা 0.32 m। দেখেন কিভাবে কি হবে দেখেন। এখন দেখো, ঠান্ডা মাথায় দেখো, এইটা একটা দ্রবণ, এইটা আরেকটা দ্রবণ, ঠান্ডা মাথায় দেখবা কি অনুপাতে মিশালে ওই অ্যাসিডের ঘনমাত্রা 0.32 m হবে। তাহলে দেখেন তো এইটা আমি কিভাবে করতে পারি বলেন তো, একটু বলেন আমি এটা কিভাবে করতে পারবো?
বলেন, একটু বলেন আমি কিভাবে করতে পারি এটা। খুব সহজ এবং খুবই মানে ইম্পর্টেন্ট একটা ম্যাথের মধ্যে এটা একটা ম্যাথ। কিভাবে করলে এটা মিলবে দেখেন, আমি যদি এরকম করি ভি টোটাল এস টোটাল is equal to v1 s1 plus v2 s2, তাহলে দেখেন ভি টোটালটা মানে কি, এইটা v1, এইটার s1, এটা v2, এটার s2। তার মানে আপনি কি কি অনুপাতে মিশাইলে, ঘনমাত্রাটা আমার বলে দেয়া আছে, ঘনমাত্রা আমার s টোটাল বলে দেয়া আছে। তার মানে আপনি v1 প্লাস হচ্ছে v2 এস টোটালের মান হচ্ছে 0.32 ইজ ইকুয়াল টু v1 এর মান হচ্ছে আমি জানি না, s1 এর মান হচ্ছে ইনটু 0.25 প্লাস v2 এর মান আমি জানি না, s2 এর মান হচ্ছে 0.4। তার মানে কি হবে v1 এখানে হবে 0.32 v1 প্লাস 0.32 v2 ইজ ইকুয়াল টু 0.25 v1 প্লাস 0.4 v2। খুবই সহজ একটা ম্যাথ। তার মানে এখানে v1 গুলো বাদ দেন, v1 গুলো বাদ দেন, 0.32 v1 minus of 0.25 v1 is equal to 0.4 v2 minus of 0.32 v2। তার মানে এখানে আসবে 0.7 v1 is equal to 0.8 v2। তার মানে আপনার v1 divided by v2 is equal to 8/7। কি বুঝতে পারছেন ঘনমাত্রা কিভাবে হবে? ঘনমাত্রাটা বুঝতে পারছেন কিভাবে হবে এটা? এইটা বোঝা গেছে? দেখেন কিভাবে করবেন, ভি টোটাল এস টোটাল, এখানে কি অনুপাতে, এস টোটালের মান আমার দেয়া, আর আপনি জানেন এই দুইটা মিশাইছি, কি অনুপাতে মিশাবো, আমার v1 আর v2 এর অনুপাতটা, যেহেতু আমার s1 s2 দেয়া, তার মানে আপনি এইভাবে ম্যাথটা করলে অ্যান্সারটা মিলে যাবে। হাতে কলমে ম্যাথ 90% এই ম্যাথটা পারবে না, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি 90% এই ম্যাথটা পারবে না। ওকে ডান, চলে আসেন টাইট্রেশন। টাইট্রেশন দেখেন, টাইট্রেশন একটা ওয়ার্ড যেটা হচ্ছে জানা দ্রবণের ঘনমাত্রা থেকে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। এখন আসি জানা দ্রবণের ঘনমাত্রা থেকে আপনি অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের যে পদ্ধতি, সেটা হচ্ছে টাইট্রেশন। টাইট্রেশনের যে ইনস্ট্রুমেন্টস থাকে, একটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স, বুরেট, একটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স আর একটা কি বুরেট। কথা বুঝছেন? তো কয়েকটা জিনিস মনে রাখবেন, কনিক্যাল ফ্লাক্স বুরেট যেটাই করেন না কেন, এখন এখান থেকে আপনাকে মনে রাখতে হবে যে বুরেটটা কোনটা কাজে লাগতেছে আর কনিক্যাল ফ্লাক্সটা কি কাজে লাগতেছে। খুব ভালো মতো বুঝবেন এই জিনিসগুলো, আসলে মানে ইম্পর্টেন্ট বলতে বেশ ইম্পর্টেন্ট, যদি আপনাদের এই জিনিসগুলা অনেকেই পড়াবে না। আমি একটু জাস্ট কয়েকটা জিনিস দেখাই দিব এখান থেকে, বুঝছেন বুঝে যে কোন জায়গায় আছে। চলে আসেন, তো দেখা যায় বুরেটে যে জিনিসটা নেওয়া হয়, বুরেটে যে দ্রবণটা নেওয়া হয় সেটা হচ্ছে আপনার
প্রমাণ দ্রবণ। বুলেটে যে জিনিসটা নেওয়া হয় সেটা কি? প্রমাণ দ্রবণ, ঠিক আছে? এই প্রমাণ দ্রবণকে বলা হয় টাইটার অথবা টাইট্যান্ট। আচ্ছা, কনিক্যাল ফ্লাক্সে যেটা নেওয়া হয় সেটা হচ্ছে অজানা দ্রবণ। আর এই প্রমাণ দ্রবণটা সাধারণত বেস হয় বা ক্ষার হয়। দেখেন, এই কনিক্যাল ফ্লাক্সে যেটা নেওয়া হয় সেটা হচ্ছে অজানা দ্রবণ। এই অজানা দ্রবণকে বলা হয় টাইট্যান্ট। কি বলা হয়? টাইট্যান্ট অথবা টাইট্রেট, ঠিক আছে? এইভাবে একটু বুঝবেন যে টাইট্যান্ট, টাইট্রেট আরেকটা কি, এই জিনিসগুলো একটু ভালো মতো বুঝবেন, ঠিক আছে? কোথায় অজানা দ্রবণ নেওয়া হয়? তাহলে আপনি তো জানেন প্রমাণ দ্রবণ হচ্ছে, এই প্রমাণ দ্রবণ যেটা করা হয়, এই পড়া কি বোঝা যায়? প্রমাণ দ্রবণ হয় সাধারণত প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের। প্রমাণ দ্রবণ হয় সাধারণত প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স চেনার উপায় দেখবেন যে HCl বাদে যাদের সি আছে। HCl বাদে যাদের সি আছে, কথা বুঝতে পারছেন? HCl বাদে যাদের সি আছে, যাদের সি ইজ নট ফর কার্বন, সি একটা ওয়ার্ড, সি কার্বন না, সি একটা হচ্ছে ওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে কি পড়বেন দেখেন, আমি যেগুলো বলে দিচ্ছি এর বাইরে পড়ার দরকার নেই। টাইট্রেশনের দেখবেন স্ট্রং অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস আছে, স্ট্রং অ্যাসিড ভার্সেস উইক বেস আছে, স্ট্রং অ্যাসিড ভার্সেস, আচ্ছা, উইক অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস আছে, উইক অ্যাসিড ভার্সেস উইক বেস আছে। কথা বুঝছেন? এখন এইগুলার আপনি পড়বেন হচ্ছে নির্দেশক, এগুলা পড়বেন হচ্ছে কি, এটা পড়বেন হচ্ছে নির্দেশক, ঠিক আছে? হ্যাঁ, একটু অল্প দেখো, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস ভালো মতো বুঝবা। দেখো, নির্দেশক গুলা পড়বেন, আর কি কি পড়বেন? এখানকার নির্দেশকের পিএইচটা পড়বেন, পিএইচটা পড়বেন, এটা পড়বেন। আচ্ছা, আর কি পড়বেন এই জায়গায়? প্রশমন বিন্দুতে পিএইচ, প্রশমন বিন্দুতে পিএইচ ভালো করে বুঝবেন। প্রশমন বিন্দুতে পিএইচ, প্রশমন বিন্দুতে পিএইচ কত, খুবই ভালো মতো পড়বেন। দেখেন, প্রশমন বিন্দুতে পিএইচটা মনে রাখার কিছু ট্রিক্স আছে। দেখেন, স্ট্রং ওয়ার্ডটা খেয়াল করেন, আবারও বলি, স্ট্রং ওয়ার্ডটা খেয়াল করেন, এটাই স্ট্রং, এটাই স্ট্রং। দেখেন, স্ট্রং ওয়ার্ডটা যেখানে থাকবে সেখানেই প্রশমন বিন্দুতে পিএইচটা সেই টাইপের পিএইচ হবে, প্রশমন বিন্দুর পিএইচটা হবে সেই টাইপের। দ্যাট মিনস স্ট্রং অ্যাসিড, দ্যাট মিনস স্ট্রং এর দিকে হবে, দ্যাট মিনস 5.5 হবে। আবার দেখেন, স্ট্রং বেস আছে, স্ট্রং বেস আছে, তার মানে এটা হবে গ্রেটার দেন 7, এটা হবে গ্রেটার দেন 7, এটা হয় 5.5 হবে না 5.27 হবে, যে কোনো একটা, এটা দুই টাইপের হয়। 5.27 দেয়া দেখি বইয়ে, 5.27 দেখবেন, মানে অ্যাসিডিক হবে। আর বেসিক যে জিনিসটা হবে ভালো মতো বুঝবেন, বেসিক যে জিনিসটা হবে তাহলে গ্রেটার দেন 7 হবে, তার মানে 8.8 হবে। এইটার ম্যান্ডেটরি না, এইটা বের করা ম্যান্ডেটরি না, এইটা বের করা ম্যান্ডেটরি একদমই না, ঠিক আছে? এইটা আমার আসবে না,
আবার স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস দুইটাই স্ট্রং, তার মানে নিউট্রাল বিন্দুতে পিএইচ হবে হচ্ছে 7। আমার কথা কি বোঝা গেছে? দেখেন আপনার পড়তে হবে, এখানে পড়তে হবে না, কিন্তু আপনাকে এখানে বারবার বলতেছি এখানে পড়তে হবে না, এখানে পড়াশোনার জায়গা কম, বোঝার জায়গা বেশি। পড়াশোনার জায়গা কম, বোঝার জায়গা বেশি। কথা কি ক্লিয়ার? আচ্ছা, যারা ফার্স্ট টাইমার আছো, তাদের জন্য এই জায়গাটাতে গ্রাফ গুলো আসতে পারে, ভালো মতো গ্রাফ গুলা ড্র করা শিখবা। আমি একটু একটা দেখাই দিব, শোনো। পিএইচটা থাকবে হচ্ছে ওয়াই এক্সিসে, আর এক্স এক্সিসে থাকবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর কিছু না। এখন দেখেন, আমি যদি এই জায়গায় আমি বলি যে স্ট্রং অ্যাসিড ভার্সেস উইক বেস এর লেখচিত্রটা আঁকো, বা উইক বেসের লেখচিত্রটা আঁকো, তাহলে দেখেন স্ট্রং অ্যাসিড যেই জায়গায় স্ট্রং বলবে সেই জায়গায় দেখবেন একটা শার্প চেঞ্জ থাকবে। ঠিক এই জায়গায় যায়, এই জায়গায় একটা শার্প চেঞ্জ, দ্যাট মিনস এই জায়গায় বুঝতে পারতেছেন যে এই জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জায়গাটাতে এই জায়গায় একটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কথা বুঝছেন? তারপরে এখান থেকে যাবে, যাইতে যাইতে এই জায়গায় দেখবেন কোনো শার্প চেঞ্জ নাই, এই যে এরকম চলে যাবে, কোনো শার্প চেঞ্জ নাই। এই যে কোনো শার্প চেঞ্জ নেই, এই জায়গাটাতে আপনার শার্প চেঞ্জ থাকবে, ঠিক এই জায়গাটাতে। কথা বুঝতে পারছেন? যাই হোক, কথা যদি বুঝেন তাহলে খুবই ভালো। তো আপনাকে আমি বারবার বলতেছি, আমার পড়াগুলার থেকে আমার কথাগুলো বুঝতে হবে। এইখানে পড়বেন আপনি টাইটার কি, টাইট্যান্ট কি, এই জিনিসগুলা, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ব্রোমোমিথাইল ব্লু, এগুলার পিএইচ গুলা, নির্দেশকের। আর কি পড়বেন? এখানে পড়বেন আপনি নির্দেশকের পিএইচ। নির্দেশকের পিএইচ, ঠিক আছে? নির্দেশকের পিএইচ, এই আর কি, দ্যাটস ইট, শেষ। কথা বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? চলে আসেন হট টপিক, জারণ বিজারণ। কয়েকটা জিনিস মনে রাখবেন, জারণ বিজারণের কয়েকটা রুলস মনে রাখবেন, জাস্ট, আর কিচ্ছু না। জারণ বিজারণের কয়েকটা রুলস মনে রাখবেন, দ্যাটস ইট, শেষ। ঠিক আছে, চলে আসেন। তো জারণ বিজারণের কয়েকটা রুলসে বলতে আহ, মনে করেন দেখেন, এখন জারণ যেটা ভালো করে বুঝবেন, আর বিজারণ, আপনি পুরাতন মতবাদটা একটু পড়ে যাবেন। কি পুরাতন মতবাদ? জারণ মানে কি? ধান নেয়া, মনে করো জারণ, আমি কিভাবে বুঝাই, আহ দেখেন, অক্সিজেন সংযোগ অথবা হাইড্রোজেনের অপসারণ। বিজারণ ঠিক এটার উল্টাটা, বিজারণ ঠিক এটার উল্টাটা। কি বিজারণ? হাইড্রোজেন সংযোগ দ্যাটস ইট। আচ্ছা দেখেন, কিরে কলি তুই আসছিস? দেখ, এই জায়গাটাতে অক্সিজেন না বলে তড়িৎ ঋণাত্মক, আর এখানে আমি বলতে পারি তড়িৎ ধনাত্মক।
তানজিনা আক্তার, এতক্ষণ পড়াচ্ছিস? ঠিক আছে, এই জিনিসটা মনে হয় বুঝতে পারছো তুমি। এই যে আবার সমস্যা দেখা দেবে, তোদের কপালে দুঃখর শেষ নাই। দাঁড়া দেখি, এটা একটু ডিস্টার্ব দিচ্ছে আমার। একটু দাঁড়া, এক্সপোর্ট করে নিই। একটু দাঁড়াও, হ্যাঁ। হয়েছে কোলে, তোকে তো মনে কর যে তোরা কি এবার আমার মান সম্মান রাখবি নাকি? হুম, কোলে মান সম্মান রাখবি এবার? চলে আসেন তাহলে। জারণ আর বিজারণ বোঝা গেছে? জারণ আর বিজারণ কি বোঝা গেছে? জারণ বিজারণ বোঝা গেছে না? এইভাবে করতে হবে। আচ্ছা, আরেকটা চলে আসি, জারক আর বিজারক। বিজারক ভালো করে বুঝবেন। ক দিয়ে, জারকের শেষে ক আছে, মনে রাখবেন, কমে যাওয়া, আর কিচ্ছু না। আর ব আছে, ব দিয়ে হচ্ছে বেড়ে যাওয়া। দ্যাটস ইট, শেষ। আর কিচ্ছু মনে রাখতে হবে না জারক বিজারকের। জারক বিজারকের কিচ্ছু মনে রাখতে হবে না, ক দিয়ে কমে যাওয়া, ব দিয়ে বেড়ে যাওয়া, দ্যাটস ইট, শেষ। ক দিয়ে কমে যাওয়া, ব দিয়ে ক দিয়ে কমে যাওয়া, ব দিয়ে বেড়ে যাওয়া। আচ্ছা, কি বেড়ে যায় কি কমে যায়? অক্সিডেশন নাম্বার। কি বেড়ে যাবে? অক্সিডেশন নাম্বার। দ্যাটস ইট, শেষ। তাহলে অক্সিডেশন নাম্বার যদি কমে যায় সেক্ষেত্রে সেটাকে বলবো আমি জারক, আর অক্সিডেশন নাম্বার যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমি বলবো বিজারক। হ্যাঁ, এটা অধ্যায়ের পরে তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন কালকে পড়াবো, এটা অধ্যায়ের পর না, কালকেই পড়াবো। কালকে 9টার সময় পড়াবো তড়িৎ রসায়ন। কালকে 9টা অথবা 10টার সময় আমি স্টার্ট করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে দেখো, ক দিয়ে কমে যাওয়া, ব দিয়ে বেড়ে যাওয়া, এইটাই হচ্ছে তোমার জারক বিজারকের ইয়ে। তাহলে চলে আস, জারক আর বিজারকে তাহলে তুমি কি বুঝলা? জারকের শেষে ক আছে, অক্সিডেশন নাম্বার কমে যাওয়া আর অক্সিডেশন নাম্বার বেড়ে যাওয়া। ঠিক আছে, অক্সিডেশন নাম্বার বেড়ে যাওয়া, যদি বেড়ে যায় তাহলে দেখা যাবে। ঠিক আছে, তাহলে কি দেখা যাবে? দেখো, অক্সিডেশন নাম্বার, এই মেসেজ, তো মেসেজ বিরক্তিকর। দেখো, অক্সিডেশন নাম্বার যদি বেড়ে যায় তাহলে তাকে আমি কি বলবো? জারক। জারকের কি হয় ভাইয়া? দেখো, জারকের হয় বিজারণ। জারক কিন্তু কি ঘটায়? জারণ ঘটায়, নিজে বিজারিত হয়। বিজারক, বিজারক কি করে? বিজারক বিজারণ ঘটায়। নিজে জারিত হয়, দ্যাটস ইট। কথা বুঝছেন? এই কোহলি, তুই বুঝছিস? বল দেখি, এই কোহলি এই ওয়ার্ডটা কোথায় বলে? জারক বিজারক আর জীবনে ভুল করবা? এখন চলে আসি ভাইয়া, রিয়াকশন দেয়া নাই, এটা কিন্তু উইথ রিয়াকশন। এই ট্রিক্সটা হচ্ছে
উইথ রিয়াকশনের ট্রিক্স। উইথাউট রিয়াকশন যেটা করবা, উইথাউট রিয়াকশনের ট্রিক্স একটা কম্পাউন্ড তোকে দিয়ে দিল, একটা কম্পাউন্ড তোকে দিয়ে দিল, ওই কম্পাউন্ডের এখন বলবে জারক বিজারক বের করো। ঠিক আছে, কম্পাউন্ড দিয়ে দিল, বলবে জারক বিজারক বের করো, তখন কি করবি? চলে উইথাউট রিয়াকশনের ট্রিক্সটাতে আসি। দেখ এই জায়গাটাতে তুই কার্বন এবং হাইড্রোজেনকে কি ধরবি? ধাতু ধরবি, যদিও এটা অধাতু। এটা মাস্ট বি মনে রাখতে হবে, কার্বন এবং হাইড্রোজেনকে এই জায়গায় আমি ধাতু ধরবো। ঠিক আছে, কার্বন এবং হাইড্রোজেনকে আমি ধাতু ধরবো। এই ঠান্ডা মাথায় বুঝো, হ্যাঁ, এখানে রাগারাগি করার কিছু নাই, ঠান্ডা মাথায় বুঝবা, এই জিনিসগুলো না বুঝলে তুমি পাবা না। এখন চলে আসি, যদি ধাতু গ্রেটার দেন অধাতু হয়, প্লাস আজ যুক্ত যৌগ, আবার বলি, ধাতু গ্রেটার দেন অর ইকুয়াল অধাতু প্লাস আজ যুক্ত যৌগ, ভালো মতো বুঝবা, সকল আজ যুক্ত যৌগ। খুবই মানে রিল্যাক্সে এই জিনিসটা বোঝার চেষ্টা করবা, কারণ এই জিনিসটা তুমি আর ভুলবা না কোনোদিন। এখন যদি আমি তোমাকে এটা বলি যে সাপোজ একটা এক্সাম্পল দিই, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। দেখ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তাহলে দেখো হাইড্রোজেনকে আমি ধাতু ধরছি, অ্যালুমিনিয়াম আমার ধাতু, লিথিয়াম আমার ধাতু, তাহলে এখানে সকল প্রকার ধাতু। তাহলে বলো দেখি সকল প্রকার ধাতু জারক না বিজারক? এটা হচ্ছে বিজারক। সকল প্রকার ধাতু জারক না বিজারক? সকল প্রকার ধাতু জারক না বিজারক? এই তাড়াতাড়ি বলো, গাধার মতো এখন চুপচাপ আছো কেন? ফাস্ট করো, ফাস্ট করো। কি রে, এটা কানের নিচে বাড়ি মারবো একদম। এই গাছার দলগুলা, সকল প্রকার ধাতু জারক না বিজারক এটুকু বলতে পারিস না? গদ্ধব কোথাকার। বলো সকল প্রকার ধাতু জারক না বিজারক? তোমার চাটা তো ঠান্ডা গেল। এরে গাধা, ধাতু যখন সবগুলাই যদি বিজারক হয়, সকল প্রকার ধাতু বিজারক হবে গাধা কোথাকার। তোরা বেলে সেকেন্ড টাইম করেছিস। দেখ এই জায়গায় দেখ, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ভাই জারক না বিজারক চিনবো কেমনে? লিথিয়াম ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু, হাইড্রোজেন ধাতু, তার মানে এটা হচ্ছে বিজারক। তার মানে কি এটা বিজারক? দেখ স্টেনাস ক্লোরাইড আঁশযুক্ত যৌগ, এই জায়গায় দেখ অধাতু বেশি, এই জায়গায় অধাতু বেশি, অধাতু বেশি, বাট এটা কি আঁশযুক্ত যৌগ ভাই, আঁশ আঁশ ভাই আঁশ। এই আঁশযুক্ত যৌগগুলা তোমার এটা বিজারক, এটা বিজারক, এটা বিজারক। আঁশযুক্ত যৌগ ভাই আঁশ, এখন তো আবার মানে ভাই আঁশ 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 ভাই আঁশ। এরপরে চলে আসো সোডিয়াম বোরোহাইড্রাইড। এখানে সোডিয়াম সোডিয়াম হচ্ছে, বোরন হচ্ছে অধাতু, অপধাতু আর কি, ওই অধাতুই ধরলাম। হাইড্রোজেন ধাতু, সোডিয়াম ধাতু, তাহলে টোটাল আমার 5টা ধাতু, তার মানে এটাও বিজারক, এটাও বিজারক।
সকল প্রকার ধাতু, যদি আমি জিঙ্ক বলি, জিঙ্ক কি বিজারক, জিঙ্ক প্লাস H2SO4 হ্যাঁ ও বিজারক, জিঙ্ক প্লাস H2SO4 এও কি বিজারক। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? কার্বন কি, কার্বন ও বিজারক, কারণ কি আমি কার্বনকে কি ধরে নিছি, অধাতু ধরছি। কার্বন কি বিজারক, কার্বন কি বিজারক। আস FeSO4, ভাই এখানে আয়রন এই অধাতু বেশি, অধাতু বেশি আছে, দেখো এটা আস যুক্ত যৌগ কিনা ভাই, আস, আস যুক্ত যৌগ হইলে বিজারক ভাই, আস আস ভাই আস। কি ক্লিয়ার? বিজারক আর জীবনে ভুলবি, বিজারক আর জীবনে ভুলবি, এখানে কিন্তু ইকুয়াল থাকতে পারে, যেমন দেখ হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ধাতু আয়োডিন অধাতু, তার মানে এটাও বিজারক, এটাও কি বিজারক। অক্সালিক অ্যাসিড, সোডিয়াম অক্সালেট, সোডিয়াম অক্সালেট, কার্বন ধাতু, সোডিয়াম ধাতু, চারটা ধাতু, চারটা অধাতু, তার মানে বিজারক। এই মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে, তাড়াতাড়ি বলো মুখস্থ করতে হবে কিনা বলো, ফাস্ট করো, ফাস্ট ফাস্ট করো, চ্যাপ্টার শেষ করতে হবে, ফাস্ট করো, মুখস্থ করতে হবে। গাধার দলগুলো সব গাধা, গর্ধব, সকল গর্ধবের দলগুলোকে আমার কোচিং এ, আমাদের এই কোর্সে স্বাগত। এই সকল গাধাগুলা, তোরা পরীক্ষা দিস না কেন বলতো, পরীক্ষা দিস না কেন বল, পরীক্ষা দিস না কেন এটা বল। এগুলা জীবনে মুখস্থ করবি না, এগুলা মুখস্থ করবি তো ইহকাল পরকাল দুইটাই হারাবি, ইহকাল পরকাল দুইটাই হারাবি। আচ্ছা চলে আসি ভাইয়া, জারক কোনগুলা, জারক কিভাবে চিনবো, আটকায় যাচ্ছে না আমার, খুবই ভালো নেট। জারক দেখবা অধাতু গেটার দেন যদি ধাতু হয়, এগুলা হচ্ছে জারক। আর যত প্লাস হচ্ছে কি ইক, ইক, কই তোদের তো আমি রেজাল্ট পাই না, 10-15 জন করে পরীক্ষা দিস, পরীক্ষার কোশ্চেনের মান দেখতে পাচ্ছিস, আমরা যেগুলা করাচ্ছি এগুলাই আসতেছে কিন্তু। দেখ অধাতু আর ধাতু, অধাতু যদি ধাতুর থেকে বেশি হয় প্লাস ইক যুক্ত যে যৌগগুলো সেগুলাকে বলবো আমি জারক, আবার বলি সেগুলাকে আমি বলবো কি জারক। তাহলে সকল প্রকার অধাতু কি, সকল অধাতু কি, সকল অধাতু কি বলতো, জারক না বিজারক, সকল অধাতু কি জারক না বিজারক, ক তাড়াতাড়ি ক। এইখানেও কিন্তু আমার সেম রুল, কার্বন হাইড্রোজেন ধাতু, কার্বন হাইড্রোজেন কি ধাতু, কারণ কি এই যে হাইড্রোজেন যে আছে, হাইড্রোজেন ধাতুর মতো, অধাতু হইলো ধাতুর মতো কাজ করে এবং সেটা বিজারক, H2 হচ্ছে কি বিজারক। এই বিজারক হওয়ার কারণে আমরা জানি সকল প্রকার ধাতু বিজারক, দ্যাটস ওয়াই এই কার্বন এবং হাইড্রোজেনকে আমরা বিজারক ধরে নিই। এখন বলো সকল প্রকার অধাতু জারক না বিজারক, তাড়াতাড়ি বলো, সকল প্রকার অধাতু জারক না বিজারক, সকল প্রকার অধাতু হচ্ছে জারক, ভেরি গুড। সকল প্রকার যতগুলো অধাতু আছে সবগুলাই জারক, কি কি বাদ দিয়ে, কার্বন এবং হাইড্রোজেন বাদ দিয়ে, কার্বন এবং হাইড্রোজেন কি বাদ দিয়ে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাভ টু বুঝতে হবে, ঠিক আছে, ইউ হ্যাভ টু বুঝতে হবে। আচ্ছা চলে আসি, আবার এইগুলার মধ্যে এখন যদি আমি বলি, এগুলার মধ্যে আবার গ্যাসিয়াস আছে, লিকুইড আছে, আবার দেখবা সলিড আছে। যেমন গ্যাসিয়াস জারক, এই যে ফ্লোরিন, ক্লোরিন, তারপরে হচ্ছে তোমার ব্রোমিন হচ্ছে একমাত্র তরল, তারপরে অক্সিজেন, এই জিনিসগুলো হচ্ছে আমার তরল। যেমন দেখো এখানে হাইড্রোজেন পার অক্সাইড H2O2, এইটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড, জারক বিজারক উভয় রূপেই কাজ করবে। আমি এগুলো আসতেছি কোনগুলো জারক বিজারক উভয় রূপে কাজ করবে। হ্যাঁ, এই দৈন্তাস স দিয়ে কার নাম, সখিনা জরিনা এরকম নাম কার আছে একটু বলতো আমাকে। তারপরে দেখো অ্যাসিড গুলা, অ্যাসিড যেমন নাইট্রিক অ্যাসিড HNO3, তারপরে হচ্ছে এটা কিন্তু জারণধর্মী অ্যাসিড, একমাত্র অ্যাসিড হচ্ছে এটা জারণধর্মী অ্যাসিড। তারপরে হচ্ছে H2SO4, এই প্রত্যেকটা জিনিসই আমাকে পড়বে, ঠিক আছে। আরেকটা আছে সলিড,
সলিড কোনগুলা দেখো, KMnO4, এটা হচ্ছে সলিড, সলিড টাইপের। নিচের কোনটি সলিড? FeCl3। এই দেখো ইগ জাতীয় যৌগ, ফেরিক ক্লোরাইড। ফেরাস যদি হইতো বিজারক হয়ে যেত, ইগ হইলে কি হয়ে গেছে? জারক হয়ে গেছে। ইগ হইলে কি হয়ে গেছে? জারক হয়ে গেছে। আস এবং ইকের মধ্যে পার্থক্যটা বুঝে তারপরে এটা দাগাইতে হবে, ঠিক আছে? এই হচ্ছে মানে আমাদের হিসাব। আচ্ছা, বিজারণ ক্ষমতা, এই যে বিজারণ হয়েছে, বিজারণ ক্ষমতা বৃদ্ধির ক্রম। হ্যাঁ বলো, ক্লাস নিচ্ছি। আচ্ছা দেখো, বিজারণ ক্ষমতা বৃদ্ধির ক্রম হিসাব আছে, একটু দাঁড়ান আমার ফোনটা চার্জে দিই। এইটুকু বোঝা গেছে? আস এবং ইকের ব্যাপারটা ভাই, আস আস ভাইয়া আস। আচ্ছা, আস এবং ইকের ব্যাপারটা বোঝা গেছে? এই কলি বুঝছিস? আচ্ছা, তোরা কি এবার আমার মান সম্মান রাখবি না রাখবি না? হ্যাঁ, এবার একটু মান সম্মানটা রাখিস। দেখ, একটা যখন দেখবি যে একটা গ্রুপের উপর থেকে নিচে গেছোস, উপর থেকে নিচে এ গেলে বিজারণ ক্ষমতা বাড়ে, বিজারণ ক্ষমতা বাড়বে, বিজারণ ক্ষমতা বাড়বে। জাস্ট লাইক লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিলিয়াম, দ্যাটস ইট, শেষ। বিজারণ ক্ষমতাটা বেড়ে গেল। কথা বুঝতে পারছোস? বিজারণ ক্ষমতাটা বেড়ে গেল, দ্যাটস ইট, শেষ। ক্লিয়ার? আচ্ছা, এখন চলে আসি ভাইয়া জারক বিজারক উভয়ের মতো। এই সখিনা দন্তস্ব দিয়ে কার নাম আছে? একটা বল বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, কবিতা বানাবো। এই কবিতা দেখ, জারক বিজারক উভয়ের মতো কাজ করে। তাড়াতাড়ি বল, জরিনা সকিনা কে কে আছিস? বল বল বল, তাড়াতাড়ি বল, ফাস্ট কর ফাস্ট কর। সুমাইয়া, ও সুমাইয়া, একটা ছেলের নাম বল, একটা ছেলের নাম বল, একটা ছেলের নাম বল, তাড়াতাড়ি বল, দেরি করা যাবে না, ছেলের নাম বল, ছেলের নাম বল, তাড়াতাড়ি বল। ও সুমাইয়া, একটা ছেলের নাম বল না রে, কোনো ছেলে নাই? তাওসিফ উদ্দিন, হেরে পচাই। ও সুমাইয়া, তাওসিফ, তাও তাও ও হবে। তাওসিফ তো ফিরবে না, হায়। কলি, গেট রেডি। সে তো কলিকে নিয়ে পালায়। খুব সুন্দর একটা কবিতা বানিয়ে দিছি। ও সুমাইয়া, ওতে দেখবি O3। সুমাইয়া, সুমাইয়া মানে SO2। সুমাইয়া, তাওসিফ তো ফিরবে না, হয় ফিরবে, FeSO4। ফিরবে না, নাতে লিখবি NO। ফিরবে না, হায়, এই এইচ তে লিখবি H2O2, আরেকটা হচ্ছে HNO। ঠিক আছে, এই জিনিসটা একটু ভালো মতো পড়তে হবে যে ও সুমাইয়া, ও সুমাইয়া, ওতে হচ্ছে O3, সুমাইয়া SO2, FeSO4, আর H2O2, HNO2। এগুলা হচ্ছে জারক বিজারক উভয়ের মতো কাজ করে। ও সুমাইয়া, সে তো ফিরবে না, হায়। তারপরে এই জিনিসটা পড়বেন, ঠিক আছে? এরপরে চলে আসেন কিছু কিছু জারণ সংখ্যা, ভালো করে মনে রাখবেন। হাইড্রোজেনের পার অক্সাইডে, ভালো করে বুঝবেন, পার অক্সাইডে, পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে কত? -1। অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1, এটা একটু ভালো মতো পড়বেন। সুপার অক্সাইড, সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1/2। সাধারণ অক্সাইডে -2। এই দুইটা ভালো মতো পড়বেন যে অক্সিজেনের জারণ সংখ্যা।
অক্সিজেনের জারণ সংখ্যা পড়বেন। হ্যাঁ, সুপার অক্সাইড আর একটা হচ্ছে পার অক্সাইড। সুপার অক্সাইড আর একটা কি পার অক্সাইড। কি সুমাইয়া এবং কলি সবাই বুঝতে পারছো? সুপার অক্সাইড এবং পার অক্সাইড। ও সুমাইয়া তাওফিক তো ফিরবে না, হাই সে তো কলিকে নিয়ে পালায়। এই যে সুপার পার অক্সাইডে -1, সুপার অক্সাইডে -1/2, দ্যাটস ইট, শেষ। ঠিক আছে? আচ্ছা, কিছু কিছু ভালো করে বুঝবেন। আন্ত হ্যালোজেন যৌগগুলা ভালো মতো বুঝবেন। আন্ত হ্যালোজেন যৌগ ভালো মতো বুঝবেন যে আন্ত হ্যালোজেন যৌগ কোনগুলা। আন্ত হ্যালোজেন যৌগ কোনগুলা দেখেন। আন্ত হ্যালোজেন যেমন ICl, তারপরে দেখবেন BrCl, IBr, তারপরে দেখবেন IF3, এগুলাকে বলা হয় আন্ত হ্যালোজেন যৌগ। আচ্ছা, এখন ভালো করে বুঝবেন। এখন যদি আপনি দেখেন যে কোনটা প্লাস কোনটা মাইনাস, আবারও বলি কোনটা প্লাস কোনটা মাইনাস, দেখা যায় ফ্লোরিন যেহেতু অনেক সকল ফ্লোরাইড যতগুলো আছে, দেখেন এই জায়গায় কোনটা তড়িৎ ঋণাত্মকতা বেশি, যা তড়িৎ ঋণাত্মকতা বেশি সেটা হবে মাইনাস, যা তড়িৎ ঋণাত্মকতা বেশি সেটা হবে মাইনাস, আর যা তড়িৎ ঋণাত্মকতা কম সেটা হবে প্লাস। কথা কি বোঝা গেছে? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঠিক আছে, কথা বুঝতে হবে। যেটা তড়িৎ ঋণাত্মকতা বেশি সেটা মাইনাস, যেটা তড়িৎ ঋণাত্মকতা কম সেটা প্লাস, দ্যাটস ইট, শেষ। এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। তাহলে আপনি দেখেন যদি আপনাকে বলে যে এখানে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কত, তাহলে এটা প্লাস। কিন্তু এই জায়গায় দেখবেন এটা +3 হবে, কারণ এখানে IF3 হয়েছে, এখানে IF3 হয়েছে। তেমনি ভাবে ICl3, এখানেও এর জারণ সংখ্যা হচ্ছে +3, এর জারণ সংখ্যা হচ্ছে মাইনাস। কথা বুঝতে পারছেন? কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে ডিপেন্ড তড়িৎ ঋণাত্মকতা। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে মাইনাস, যার তড়িৎ ঋণাত্মকতা কম সে প্লাস। আমি কি কথা বুঝাইতে পারছি? বন্ড গুলা হয়ই বা বন্ধন গুলা বা রিয়াকশন গুলা হয়ই তোমার এই জন্য। আবারও বলি, বন্ড গুলা বা রিয়াকশন গুলা হয়ই এই কারণে। ঠিক আছে, আমার কথা বুঝবেন। ঠিক আছে, এই কথা কি আপনি বুঝতে পারছেন? কথা না বুঝলে বলবেন। চলে আসেন জারণ সংখ্যা ব্যতিক্রম। জারণ সংখ্যা নির্ণয়ে আমরা চলে আসি। জারণ সংখ্যার ব্যতিক্রম। ব্যতিক্রম জারণ সংখ্যাগুলো একটু ভালো মতো দেখবেন, খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলা। যদি না পারেন তাহলে আমাকে বলবেন, আমি বুঝাই দিব, তারপরে ওইগুলা মিস করা যাবে না। চলে আসেন, H2SO5 এর জারণ সংখ্যা হচ্ছে +6। ভাইয়া যদি মনে না থাকে, ভাইয়া যদি মনে না থাকে, প্রথম প্রশ্ন দেখেন, আপনি রিয়েল জারণ সংখ্যাটা বের করেন। এখানকার রিয়েল জারণ সংখ্যা আসবে হচ্ছে +8। এখানকার রিয়েল জারণ সংখ্যা আসবে কত? +8। যখনই দেখবেন সর্বোচ্চটার থেকে বেশি হয়ে গেছে, ঠান্ডা মাথায় বুঝেন, সর্বোচ্চটার থেকে বেশি হয়ে গেছে, তখন আপনি সর্বোচ্চটা বসায় দিতে পারেন। যদি মনে না থাকে আপনার, +6 আমার সালফারের সর্বোচ্চ জারণ সংখ্যা, বাট হয়ে গেছে +8, তার মানে আপনি এটা বসাই দিতে পারেন। আচ্ছা, গেল। এরপরের দিকে চলে আসি। আপনি দেখেন Na2H2O3, Na2H2O3, তাহলে দেখেন Na2H2, এখানে সালফার কয়টা আছে ভাইয়া? 2টা সালফার আছে, ভালো করে বুঝবেন, 2টা সালফার। এখানে একটা সালফারের জারণ সংখ্যা হচ্ছে আপনার -2, আরেকটা সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6, দ্যাটস ইট, শেষ। আরেকটা সালফারের জারণ সংখ্যা হচ্ছে কত? +6। এখন দেখেন Na2H4O6, এখানে দেখবেন 4টা সালফার, ভালো করে বুঝবেন। 2টা সালফারের জারণ সংখ্যা হচ্ছে 0, ভালো করে বুঝেন। 2টা সালফারের জারণ সংখ্যা হচ্ছে 0, আর 2টা সালফারের জারণ সংখ্যা হচ্ছে +5। এটা একটু ভালো মতো বুঝবেন। 2টা সালফারের জারণ সংখ্যা হচ্ছে 0,
আর দুইটা সালফারের জারণ সংখ্যা হচ্ছে +5। এরপরে চলে আসেন CrO5, এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +6। আর এই জায়গাটাতে CrO5 এ দেখবেন দুইটা পারঅক্সাইড বন্ড আছে, দুইটা পারঅক্সাইড বন্ড আছে। ভালো করে বুঝবেন, দুইটা পারঅক্সাইড বন্ড আছে এখানে, ভালো করে বুঝবেন। এখানে যদি বলে CrO5 এ কয়টা পারঅক্সাইড বন্ড আছে, আপনি বলবেন এখানে দুইটা পারঅক্সাইড বন্ড আছে। ক্লিয়ার? আচ্ছা, এই জায়গায় দেখবেন এইখানে সন্নিবেশ বন্ধন হয় একটা, সন্নিবেশ বন্ধন থাকে একটা, সন্নিবেশ বন্ধন থাকবে একটা। ঠিক আছে, সন্নিবেশ বন্ধন থাকবে একটা এখানে। এই জিনিসগুলো একটু ভালো মতো পড়বেন। আর সালফার সালফার সন্নিবেশ বন্ধন হয়, ঠিক আছে। আর এই জায়গায় দেখবেন পরেরটাতে সালফার অক্সিজেন সন্নিবেশ বন্ধন থাকবে চারটা। এই জায়গায় সালফার সালফার, এই সন্নিবেশ বন্ধনটা যেটা হয় সেটা সালফার সালফার, আর এই জায়গায় সালফার আর অক্সিজেন। আর এইটা যেটা মান বের করবেন দেখবেন 2.5 আসবে, এটা প্রায় আসে 2.5। এটা কিন্তু প্রকৃত যেটা, এটা কিন্তু হয় প্রকৃত এটা, বাট আমরা যেটা ক্যালকুলেশন করি এটা হচ্ছে ক্যালকুলেশনের মান, ক্যালকুলেশনস এর মান। এই ক্যালকুলেশনের মানটা হচ্ছে 2.5, বাট প্রকৃত হচ্ছে দুইটা সালফারের 0, দুইটা সালফারের +5। দ্যাটস ইট, শেষ। কথা বুঝলেই হবে। এরপরে চলে আসেন আরেকটা Fe3O4, এটা একটা মিক্সড অক্সাইড। মেইনলি এটা হয় হচ্ছে FeO আর Fe2O3 মিলায়, Fe2O3 মিলায়। তার মানে এই জায়গাটাতে আপনি কি করবেন, এই জায়গায় দেখবেন আয়রনের জারণ সংখ্যা হচ্ছে 2, এই জায়গায় আয়রনের জারণ সংখ্যা হচ্ছে 3। দ্যাটস ইট, শেষ। কথা কি ক্লিয়ার না ঘাপলা আছে বলেন? কথা কি ক্লিয়ার না ঘাপলা আছে? চলে আসেন রিঅ্যাকশন সমতাকরণ। রিঅ্যাকশন সমতাকরণ দেখেন তাড়াতাড়ি। আচ্ছা, একটা বড় রিঅ্যাকশন করাই। দেখেন প্রোডাক্ট বের করার প্রসেস গুলো জানেন? কলি তুই তো জানিস, তুই তো আগের স্টুডেন্ট আমার। প্রোডাক্ট বের করার কি ইয়েগুলো জানো? প্রোডাক্ট বের করার যে সূত্রগুলা। এই আচ্ছা, আরেকটা পড়বা তোমরা হচ্ছে ওই ইয়ে পড়বা, তোমার ব্লিচিং পাউডারের জারণ সংখ্যাটা পড়বা। ব্লিচিং পাউডারের জারণ সংখ্যাটা এরকম যে CaO Cl Cl। দেখেন CaO Cl Cl, এইটা হচ্ছে আমার ব্লিচিং পাউডার। দেখেন অক্সিজেনের জারণ সংখ্যা এখানে, দেখেন অক্সিজেনের তড়িৎ ঋণাত্মক, দেখেন কোনটা +5 কোনটা -1 কোনটা +1। দেখেন অক্সিজেনের জারণ সংখ্যা এখানে 3.5 আর ক্লোরিনের হচ্ছে আমার 3। তার মানে এই জায়গাটাতে আমার ক্লোরিন হচ্ছে +1, এটা আমার অক্সিজেন -2 হবে। ঠিক আছে, এই জায়গাটাতে ক্লোরিন আছে না, এই ক্লোরিনটা হচ্ছে -1, এটা বুঝলেন। CaOCl Cl, ঠিক আছে। দেখেন তড়িৎ ঋণাত্মকতার উপর ডিপেন্ড করে আমার এই মানগুলা বের করবেন। এটা হচ্ছে ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডারের এটা করবেন। হ্যাঁ, আচ্ছা দেখেন প্রোডাক্টটা বের করার প্রসেসটা আমি একটু বলে দেই। কোন গাধাগুলা যে এগুলাকে আমি পড়াই, দুইজন ক্লাস করতেছে, খুবই ভালো। প্রোডাক্ট বের করার প্রসেসটা আমি এইভাবে বলি, যতগুলা ধাতু আছে, পটাশিয়াম ধাতু, ক্রোমিয়াম ধাতু, আয়রন ধাতু, সকল ধাতুগুলাকে SO4 এর সাথে লাগাও।
তার মানে K2SO4 প্লাস Cr2SO4 প্লাস FeSO4 Fe2SO4। ভাইয়া কিভাবে লাগাবো দেখেন, এইখানে আপনি আয়রনের যোজনী দেখতে পাচ্ছেন 2, কিন্তু এই জায়গায় আয়রনের যোজনী হয়ে যাবে 3। তাহলে K2SO4 Cr2SO4 প্লাস Fe2SO4, ঠিক আছে? প্লাস এই যে অক্সিজেনটা আছে আর এই যে হাইড্রোজেনটা আছে, এই দুইটা মিলাই তৈরি হবে পানি। খুবই ভালো ভাইয়া। সমতা করব, সমতা আসি। সমতা আমরা দুইটা ভাবে পড়তে পারি, একটা হচ্ছে আয়ন ইলেকট্রন সমতা আর একটা হচ্ছে আমাদের জারণ মানের আদান প্রদান। আমরা জারণ মান আদান প্রদান করব। জারকের জারণ সংখ্যা জারকের পরিবর্তিত জারণ সংখ্যা বিজারকে জারকেরটা বিজারকে, ঠিক আছে? এখন চলে আসেন, খুবই ঠান্ডা মাথায় দেখেন, K2Cr2O7 ক্লিয়ার কাট কথা হবে। তাহলে দেখেন এখানে আমার +7, বাট এই জায়গায় আসছে আমার হচ্ছে ক্রোমিয়াম হচ্ছে +3, +7 তো না, +6 হবে। এটা +7 কেন লিখছি, +6। তাহলে দেখেন এই জায়গায় আমার জারণ সংখ্যা +6, এই জায়গায় জারণ সংখ্যা আমার +3, তার মানে আমার চেঞ্জ হচ্ছে কত? আমার চেঞ্জ হচ্ছে কত? 3। আমার চেঞ্জ হচ্ছে কত? ভালো করে বুঝবেন, আমার চেঞ্জ হচ্ছে কত বলেন? এই সবাই দুইজন মানে এদেরকে পড়াবো যে একটা চার্ম যে থাকে, এই চার্মটাই নষ্ট হয়ে যায়। তোদেরকে পড়াইতে গেলে একটা যে চার্ম থাকে না, যে না আমার পোলাপান গুলো পড়তেছে, মানে সায়েন্সের স্টুডেন্ট গুলো ধরা খায় এই জন্যই, সায়েন্সের স্টুডেন্ট গুলো ধরা খায় এই জন্যই। দাঁড়া, তাহলে বিজারক এখানে বসা 3, বাট এই জায়গায় হয়ে গেল আমার 6, এই জায়গায় হয়ে গেল কত? 6। তাহলে এটা বাদ দে, এখানে করে দিবি 6, দ্যাটস ইট, শেষ। পেন্সিল দিয়ে করবি, পেন্সিল দিয়ে করবি। এখন দেখ এই জায়গা থেকে এর ছিল হচ্ছে +2, এর হয়েছে আমার +3, তার মানে চেঞ্জ কত আমার? 1। তার মানে আমি এখানে 1 দিব, এখানেও আমি 1 দিব, এখানেও আমি 1 দিব। এখন দেখ ক্রোমিয়াম 2 দিয়ে গুণ করলে 2 আছে, ক্রোমিয়াম 2 আছে, পটাশিয়ামের 2 দিয়ে গুণ করলে পটাশিয়ামেরও 2 আছে, তার মানে আমার এখানে কোনো চেঞ্জ করা লাগলো না। এখন চলে আসি অক্সিজেন। দেখো অক্সিজেন আছে কয়টা এই জায়গায়? 7টা। দেখো অক্সিজেন আছে কয়টা এই জায়গায়? 7টা। হাইড্রোজেন আছে 2টা। মনে রাখবা 7টা অক্সিজেনকে পানি বানাইতে আমার 14টা হাইড্রোজেন লাগে। এই সরি, হ্যাঁ, 7টা অক্সিজেনকে পানি বানাইতে আমার 14টা হাইড্রোজেন লাগবে। তার মানে আমি এখানে 7 বসাইলে এখানে আমার 14টা হাইড্রোজেন হয়ে গেল, এখানে আমি 7 বসাবো, 14টা হাইড্রোজেন হয়ে গেল। দ্যাটস ইট, শেষ। দ্যাটস ইট, আমার সমতা শেষ। আমি সমতা ইজিলি করতে পারলাম। কারো কোনো প্রবলেম এই সমতাটাতে? আমি আবারও বলতেছি, জারকের পরিবর্তিত জারণ সংখ্যা বিজারকে আর বিজারকেরটা জারকে, বিজারকেরটা জারকে। ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন, তাড়াতাড়ি বলেন। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আচ্ছা আপনারা 2 জন ক্লাস করতেছেন, এটা কি ঠিক? কে কে ক্লাস করতেছো দেখি, এটা কি ঠিক 2 জন যে ক্লাস করতেছো? আমি কষ্ট করে পড়াচ্ছি, তোমরা 2 জন ক্লাস করতেছো, এটা ঠিক? কে কে ক্লাস করতেছো একটু দেখি। অলরেডি 1 ঘন্টা 14 মিনিট ডান। তাহলে বুঝতে পারছো, জারকের জারণ সংখ্যা বিজারকে, বিজারকের জারণ সংখ্যা কি জারকে বসাবা, দ্যাটস ইট। আচ্ছা এই জারক বিজারকের সমতা তুমি যে কোনোটাই করতে পারবা, এটা দিয়ে, এটা দিয়ে যে কোনোটাই করতে পারবা, এবং ম্যাথ গুলাও করতে পারবা, যে কোনো ম্যাথ গুলাও যে কোনো করতে পারবা। আচ্ছা আচ্ছা, হোসনে আরামিন কি বুঝা গেছে? কমেন্ট করস না কেন? এই বলো, কমেন্ট করস না কেন? চলে এটা ম্যাথ দেখাই। এই এইটা কি বোঝা গেছে? এইটা বোঝা গেছে? চলে আয় দেখি আরেকটা করাই। যেগুলো পড়াচ্ছি এগুলো বোঝা গেছে? মিম ডিম
মিম ডিম সবসময় থাকে আমাদের ক্লাসে। চলে একটা ম্যাথ করাই, ম্যাথটা দিয়ে শিখাই দিই। মনে কর FeSO4 প্লাস KMnO4 প্লাস H2SO4। দেখ এটা কি, প্রোডাক্টটা বল তো ডিম, প্রোডাক্টটা বল আপামনি বল, প্রোডাক্টটা বল, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, ফাস্ট করো, ফাস্ট কর, তাড়াতাড়ি কর, গাধা কোথাকার। প্রোডাক্ট বল। আরেকজন কোন গাধা আসছে এখানে ক্লাস করতে? ধাতুগুলাকে, সকল ধাতুগুলাকে এই যে অ্যাসিডের অ্যানায়নিক পার্টের সাথে মিশাবি। এখানে HCl থাকলেও তুই অ্যাসিডের অ্যানায়নিক পার্টের সাথে মিশাইতে হবে তোকে। চলে Fe2SO4 প্লাস K2SO4 প্লাস MnSO4 প্লাস এই যে অক্সিজেন, এই যে হাইড্রোজেন, পানি। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার হলে খুবই ভালো, না হলে আরো ভালো। চলে এ দেখ +2 থেকে +3 হয়েছে, এটা +2, এটা +3 হয়েছে, তার মানে জারণ সংখ্যা আমার চেঞ্জ হয়েছে কয়টা? 1। জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে কয়টা? 1। তাহলে এখানে 1 বসা, পটাশিয়ামে 1 বসা, এখানে 1 বসা, খুবই ভালো। বাট এই জায়গায় আছে আমার পটাশিয়াম হয়ে গেছে 2টা, তার মানে এখানে আমার 1 বসাতে যাবে না, 2 বসাইতে হবে। 2 বসানোর সাথে সাথে ম্যাঙ্গানিজ হয়ে গেছে 2টা, তার মানে এখানেও 2 বসাতে হবে। ও বাহ, একজন হয়ে গেছে, বাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ম্যাঙ্গানিজ হয়ে গেছে 2টা, 2 বসাইলাম, খুবই ভালো কথা। এখন দেখো এই জায়গায় আমার এর জারণ সংখ্যা হচ্ছে +7 আর এই জায়গায় হচ্ছে +2, তার মানে এটা কত? 5, চেঞ্জ হয়েছে 5, তাহলে এখানে 5 বসা, এখানেও 5 বসা, বাট এখানে হয়ে গেল কত? 10, তার মানে এই জায়গাটা বসা, এই জায়গাটা মিশাই দিয়ে বসা হচ্ছে 10। ঠিক আছে, এই জায়গাটা মিশাই দিয়ে বসা 10। এখন চলে আয়, এখানে হাইড্রোজেন আছে, এখানে অক্সিজেন আছে, 4টা অক্সিজেনকে পানি বানাইতে লাগবে আমার 8টা হাইড্রোজেন, 8টা হাইড্রোজেন লাগবে, তার মানে তুমি এখানে বসাইতে পারো 4, তাই কি না? তাহলে এখানে বসাও 4, দেখো মিলে কিনা। মিলে গেছে, সরি। আচ্ছা, এখানে 4টা হাইড্রোজেন তো হবে না, এখানে 8টা হাইড্রোজেন, এই 8টা অক্সিজেন, এই যে এটা এটা ইয়ে করতে হবে, এটা একটু বুঝতে হবে, একটু দেখো, এখানে 4 হবে না। দেখো এই জায়গায় এই যে 2টা আছে না, এই 2 তো মিলাইতে হবে 2, তাহলে এখানে টোটাল হাইড্রোজেন আছে আমার 8টা, 4 দুগুণে 8টা, 8টা হাইড্রোজেনকে পানি বানাইতে লাগবে আমার 16টা ইয়ে, তার মানে আমার এখানে 8 বসাতে হবে, এখানে আমার কি বসাতে হবে? 8 দুগুণে 16, এখানে 8 বসাতে হবে। এই যে হাইড্রোজেনটা নিবা হচ্ছে সমতা করার পর, এই হাইড্রোজেনটা নিবা হচ্ছে সমতা করার পর, এই অক্সিজেনটা নিবা হচ্ছে সমতার পর। সমতার পর কতগুলা অক্সিজেন আছে সেটা দেখবো। বুঝাইতে পারছি? একজন ক্লাস করতেছে, খুবই ভালো। আল্লাহ তোমার যে একজন ক্লাস করতেছে ওর মঙ্গল করুক। এটা বোঝা গেছে? আচ্ছা, বোঝা গেলে ভালো, না গেলে নাই, ঠিক আছে। এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি। আরেকটা হচ্ছে পড়াবো, সেটা হচ্ছে আয়োডোমিতি আর আয়োডিমিতি। দেখো আয়োডোমিতিক প্রসেস এবং আয়োডিমিতিক প্রসেস, এখানে তোমার এর মাঝেই বলা আছে যে আয়োডোমিতিক এবং আয়োডিমিতিক কোনটা প্রসেস। চলে আসো, আয়োডোমিতিক প্রসেস, ডো আর আয়োডি, এটা হচ্ছে ডি। ডি দিয়ে মনে রাখবা হচ্ছে ডিরেক্ট হাইড্রোজেন, ডি দিয়ে মনে রাখবা হচ্ছে কি বলো দেখি? ডিরেক্ট হাইড্রোজেন। আর ডো দিয়ে মনে রাখবা নন ডিরেক্ট। যেটা ডিরেক্ট হাইড্রোজেন দিয়ে ব্যাখ্যা করবা, ডিরেক্ট হাইড্রোজেন মনে করো Na2S2O3 প্লাস আয়োডিন, তাহলে এটা পাবা হচ্ছে Na2S4O6,
এটাকে বলা হয় সোডিয়াম টেট্রাথায়োনেট, এটা সোডিয়াম থায়োসালফেট। তাহলে সোডিয়াম থায়োসালফেট কিসে পরিণত হয়? সোডিয়াম টেট্রাথায়োনেটে পরিণত হয়। এই জিনিসটা পড়বা। এই যে ডিরেক্ট আয়োডিন দিয়ে যুক্ত করতেছো, এটাকেই বলা হচ্ছে আয়োডিমিথিল। আয়োডি এই যে ডিরেক্ট হাইড্রোজেন, ঠিক আছে? আয়ো কি বললাম? আয়োডিমিথিল। তার মানে ডিরেক্ট হাইড্রোজেন যেটা আছে সেটাকে বলবো আমরা আয়োডিমিথিল। আর আয়োডোমিথি কোনটা ভাইয়া বলো দেখি? আয়োডোমিথি মানে হচ্ছে যেটা নন ডিরেক্ট হাইড্রোজেন। এই আয়োডিমিথির সাহায্যে তুমি কি প্রমাণ করতে পারবা? সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম টেট্রাথায়োনেট, আর্সেনেট বিজারক পদার্থের টাইট্রেশনের মাধ্যমে পরিমাণ নির্ণয় করতে পারবা। তার মানে এটা বিজারক পদার্থের পরিমাণ নির্ণয়, বিজারক পদার্থের পরিমাণ নির্ণয়। আর আয়োডোমিতি দিয়ে কি করবা ভাইয়া? আয়োডোমিতিতে দেখো কি আছে, কপার সালফেট CuSO4 প্লাস হচ্ছে I2, সরি I2 তো ডিরেক্টলি হবে না, এখানে Ki হবে। এখানে I2 ডিরেক্টলি হয় না, এই যে পটাশ আয়োডিন লবণ Ki দিয়ে করবা, তাহলে K2SO4 প্লাস Cu2I2 প্লাস আয়োডিন। এখানে মেইনলি জারক পদার্থের মাধ্যমে, এটা জারক পদার্থ, এই জারক পদার্থের মাধ্যমে মুক্ত আয়োডিনের পরিমাণ নির্ণয় করা হয়, ঠিক আছে? এই জারক পদার্থের মাধ্যমে মুক্ত আয়োডিনের পরিমাণটা নির্ণয় করতে পারবা, অথবা এখানে তুমি হচ্ছে জারক পদার্থের পরিমাণটাও নির্ণয় করতে পারবা। কার? পটাশিয়ামের লবণের সাহায্যে। এই আয়োডোমিতিতে এবং আয়োডোমিতিতে প্রমাণ দ্রবণ হচ্ছে, এই আয়োডোমিতিতে প্রমাণ দ্রবণ হচ্ছে সোডিয়াম থায়োসালফেট Na2H2O3, ঠিক আছে? সোডিয়াম থায়োসালফেট। আর আয়োডিমিতিতে প্রমাণ দ্রবণ কোনটা? আয়োডিমিতিতে প্রমাণ দ্রবণ হচ্ছে তোমার আয়োডিন, আয়োডিন, ঠিক আছে? আয়োডিন প্রমাণ আয়োডিনের দ্রবণকেই বুলেটে নেওয়া হচ্ছে, এটাই হচ্ছে আয়োডিনের লবণ। এইটুকুই আমাদের এই চ্যাপ্টার শর্ট সিলেবাসের মধ্যে এইটুকুই থাকবে, এইটুকুই পড়বেন আপনারা। আপনাদের আর কোনো আশা করি রিস্ক থাকবে না ইনশাল্লাহ। আর যদি খুব পড়তে চান তাহলে পরের গুলো একটু রিডিং করে নেবেন, একবার রিডিং করলে যথেষ্ট, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে থেকে এই চ্যাপ্টার শেষ। আমরা হয়তো বা দেখা যাচ্ছে কালকে বা পরশুদিন আমরা 4th চ্যাপ্টার, কালকেই হইতে পারে, কালকে বা পরশুদিন বলে আপনি, কালকেই হবে, কালকে 4th চ্যাপ্টার শুরু করবো ইনশাল্লাহ। কালকে মোস্ট প্রবাবলি 8:30টার সময় শুরু করবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্লাস মিস দিবেন, পড়ালেখা করেন। আপনাদের জন্য তো আমরা কিছু করতে পারতেছি না, আপনারা তো একদম মানে সব শিক্ষিত, একদম সবাই, হ্যাঁ, চরম শিক্ষিত লোক। ধন্যবাদ সবাইকে, পরীক্ষাগুলো দিয়েন, ঠিক আছে? আর কিছু করেন না করেন, ক্লাস তো আপনারা জানেনই সব, পরীক্ষাগুলো দিয়েন, ঠিক আছে? আল্লাহ হাফিজ। কি লেখছে ভাইয়া? গ্রাম পার এমএল, এগুলা কনভার্টে প্রবলেম হয়, এগুলা তুমি মিলিগ্রাম পার লিটার, গ্রাম পার এমএল, এগুলা কনভার্ট করে নাও। 1000 দিয়ে কোনটা গুণ করবা, 1000 দিয়ে কোনটা, এগুলা তো ভাইয়া 9-10 এর পড়ালেখা, প্রথম কথা এটা। তারপরে আমি যথেষ্ট পরিমাণ শিখাইছি, তারপর আমি আরেকটু বলে দিই, আমি একটু যেহেতু বললা সেহেতু মাস্টার তো বলেই দিই। দেখো, গ্রাম থেকে যখন মোলে যাবা, এইটাই তো প্রবলেমটা হয় মেবি। দেখো, গ্রাম থেকে মোলে যাবা, তার মানে গ্রামটাকে আউট করে দিচ্ছ, গ্রামটা আউট হচ্ছে, তার মানে আণবিক ভর দ্বারা ভাগ। আবার আসতেছি, মোল থেকে তুমি গ্রামে যাবা, তার মানে গ্রামটা ইনক্লুড হচ্ছে, তার মানে আণবিক ভর দ্বারা গুণ। গুণ, ঠিক আছে? এখন চলে আসি, দেখো এখন আসি, মিলিগ্রাম থেকে গ্রামে যাবা, দেখো 1 মিলিগ্রাম ইজ ইকুয়াল টু 0.001 গ্রাম। আবার দেখো 1 গ্রাম ইকুয়াল টু 1000 মিলিগ্রাম, দ্যাটস ইট। মিলিগ্রাম ছোট থেকে যখন বড়তে যাবা, তখন 10⁻⁻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 10⁻⁻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 ⁻
এখন সেম ভাবে লিটার থেকে তুমি মিলিলিটারে যাচ্ছ 10⁻x করবা, আর মিলিলিটার থেকে যখন তুমি লিটারে যাচ্ছ তাহলে 10⁻⁻x করবা। আমার কথা কি বুঝতে পারছো? হোসনে আরামিন, দেখো ছোট বড় থেকে ছোটতে যাবা এটা প্লাস থাকবে, ছোট থেকে বড়তে যাবা এটা মাইনাস থাকবে, দ্যাটস ইট, শেষ।
ঠিক আছে? আচ্ছা, এই অধ্যায়ে তুমি কি কি করতে পারো? মিলিগ্রাম, মাইক্রোগ্রাম, ঠিক আছে, এই জিনিসগুলো পড়বা। মাইক্রোগ্রাম থেকে গ্রামে যাবা, দেখো মাইক্রোগ্রাম থেকে দেখো মাইক্রোগ্রাম থেকে গ্রামে যাবা, তাহলে দেখো ছোট থেকে বড়তে গেছো, ছোট থেকে বড়তে গেছো, তার মানে কি ছোট থেকে বড়তে 10 টু দি পাওয়ার মাইনাস, ছোট থেকে বড়তে 10 টু দি পাওয়ার মাইনাস, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 6 মাইক্রো, ঠিক আছে, 10 টু দি পাওয়ার মাইনাস 6। আবার যদি গ্রাম থেকে তুমি মাইক্রোগ্রামে যাও, তাহলে দেখো 10 টু দি পাওয়ার 6। এই কথা বোঝা গেছে? ক্লিয়ার? এই জিনিসগুলো একটু পড়বা। আর কোনো প্রবলেম আছে? হোসনে আরামিন বলেন, আপনার প্রবলেম থাকলে বলবেন।